যে এই মুহূর্তে বিশ্বে দেশ দখলের প্রবণতা আর আগের মতো নাই, সৈন্য পাঠিয়ে নেয় সেই দেশে এক দেশ আরেক দেশে তার পুতুল সরকার বসায়, তার তোষামতকারী সরকার বসায়, বিনা ভোটে সরকারকে মদত দেয় যাতে আমার স্বার্থ রক্ষা হয়। খামাকা কেন ভারত এখানে সৈন্য দিয়ে দখল করে রেখে? এমনি ভারতের হাজার সমস্যা। আব্দুর রউফ সাহেব মাগুরা নির্বাচনের সময় পালিয়ে চলে আসলো, ইলেকশনই করতে পারলো না। শেখ হাসিনা যৌক্তিক আন্দোলন করলেন। 95 সালে উনি বলেছিলেন আমি সারা জীবন তত্ত্বাবধায়ক সরকার চাই। মিলন ভাই, উটের মতো বালির মধ্যে মুখ গুজে সমস্যার সমাধান হবে না। আপনাকে স্বীকার করতে হবে আপনার দলের ক্ষমতার উদগ্র বাসনা, লোভ, লালসা আজকে বাংলাদেশকে এই জায়গায় এনেছে। নেত্রী এসে বললেন বাবা মাকে হারিয়ে অসহায় হয়ে, আমার এখনো ইন্টারভিউ মনে আছে, পড়েছিলাম ছোটবেলায় সচিত্র সন্ধানীতে, যে 6 বছর পর দেশে এসে দেখি দেশ আজ বিধবাদের দেশ, মা বাপ হারা সন্তানদের দেশ। আমি এসছি ভোট আর ভাতের অধিকারের জন্য। কোথায় আজকে ভাত আর ভোটের অধিকার? কেন গুম হচ্ছে? আপনি বলেন বেনজিরকে আটকানোর কি ব্যবস্থা সরকার নিয়েছিল কালের কণ্ঠে রিপোর্টের পরও? যে কারণে 1973 সালে আওয়ামী লীগের নেতৃত্বে জাতীয় সংসদ নির্বাচন কারচুপি হয়েছিল, কারণ বিরোধী দল জাসদের বড়জোর 25-30টা এমপি জিতত, সুরঞ্জিত সেনগুপ্ত জিততেন, আর দু একটা বড়জোর নেতা জিতত বামপন্থীরা। এইটুকু বিরোধিতাও আওয়ামী লীগ সরকার 73-এ সহ্য করতে পারেনি। আমি একদম 73-এর কথা বলছি, প্রথম সংসদ নির্বাচন। মিলন ভাই তো নাইব মনে করেন সবাইকে, খোকাবাবুর গল্প বলে লাভ নেই। 73 সালে বাংলাদেশে এখন পর্যন্ত একবারই ডাকসু নির্বাচনে ব্যালট বক্স ছিনতাই হয়েছে, সেইটা জাতির জনকের জ্যৈষ্ঠ পুত্রের নেতৃত্বে 1973 সালে। এবং আমি যে সংগঠন ছাত্র জীবনে গর্বের সঙ্গে করেছি, এখনো গর্বিত, বাংলাদেশ ছাত্র ইউনিয়ন, তখন এই কলঙ্কের তারাও ভাগিদার, কারণ সেই প্যানেল ছিল লেনিন গামা পরিষদ, নূহ আলম লেনিন তদানীন্তন ছাত্র ইউনিয়ন নেতা, আর ইসমত কাদির গামা ছাত্রলীগ নেতা। অবশ্য নূহ আলম লেনিন এখন তার আসল জায়গায় চলে গেছে, আওয়ামী লীগ করে। তো যাই হোক, এগুলো হচ্ছে ইতিহাস। মিলন ভাই আমাকে বিএনপি বানিয়েছে, আল্লাহ বাঁচাইছে, রাজাকার বলেনি। প্রথম কথা, আমি বিএনপি রাজনীতি করি না। এটাও হচ্ছে আওয়ামী লীগের একটা ক্লাসিক উদাহরণ। আইদার তুমি আমার সঙ্গে, আর নাহলে তুমি রাজাকার বিএনপি, বিরোধিতা করা যাবে না। সমস্যার সংকট এখানে। এখানে কলিমুল্লাহ স্যার একটা খুব ভালো আলোচনার উপস্থাপন করেছেন। ভারতের এক দর্শক বলেছে ইন্ডিয়ান কংগ্রেসের রেজুলেশন, আদৌ ভারত কোথায় কি ছিল? আমার একটা অনুরোধ থাকবে, আপনার যদি কখনো সময় হয় এই ভারত বা অবিভক্ত ভারতের বিভিন্ন ঘটনা এগুলো নিয়ে আলোচনা করার একটা বর্ধিষ্ণু একটা বড় ক্যানভাস আমাদের দরকার। এখানে আমারও কিছু বক্তব্য আছে। তবে আমি এটা মনে করি যে এই মুহূর্তে বিশ্বে দেশ দখলের প্রবণতা আর আগের মতো নাই, সৈন্য পাঠিয়ে নেয় সেই দেশে এক দেশ আরেক দেশে তার পুতুল সরকার বসায়, তার তোষামতকারী সরকার বসায়, বিনা ভোটে সরকারকে মদত দেয় যাতে আমার স্বার্থ রক্ষা হয়। খামাকা কেন ভারত এখানে সৈন্য দিয়ে দখল করে রেখে? এমনি ভারতের হাজার সমস্যা। আজকে আমি আপনাদের চারজনকে অনুরোধ করব, গতকাল লিডার অব দ্য অপোজিশন লোকসভার রাহুল গান্ধীর বক্তৃতা শুনবেন। এটাই হচ্ছে গণতন্ত্রের মিনিমাম সৌন্দর্যটুকু আমাদের মুক্তিযুদ্ধের শহীদরা স্বপ্ন দেখেছিল, যেটি আওয়ামী লীগ 73-এ নষ্ট করেছে, বাকশাল করে সিমেন্টেড করেছিল। পরবর্তীকালে সামরিক শাসকরাও সেই পথে হেঁটে, আবার দুর্ভাগ্য, ইতিহাসের প্যারাডক্সিক্যাল, সেই একজন সামরিক শাসকও আবার গণতন্ত্র রিভাইভ করে 1977 সালে পলিটিক্যাল পার্টি রেগুলেশন করেছিল। মিলন ভাইয়ের কাছে উত্তর আছে কিনা যে সেই পলিটিক্যাল পার্টি রেগুলেশন 1977-এ আন্ডারে সৈয়দা জোহরা তাজউদ্দিন এবং সৈয়দা সাজেদা চৌধুরীর আওয়ামী লীগকে রিভাইভ করার জন্য জিয়াউর রহমান সরকারের কাছে দরখাস্ত দিয়েছিল। এবং বাংলাদেশে আওয়ামী লীগ একবারই বিলোপ হয়েছিল, আর কারো হাতে না, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের হাতে 1975-এর 25শে জুন। কারণ উনি বলেছিলেন এই আওয়ামী লীগকে দিয়ে আর হবে না। এবং 1975-এর 1 জানুয়ারি থেকে 25শে জানুয়ারি পর্যন্ত আওয়ামী লীগ সম্পর্কে বঙ্গবন্ধু যে বক্তৃতা দিয়েছেন, আমার বিশ্বাস এখানে সবাই তা জানেন, একটু পড়ে দেখবেন, এর চেয়ে সমালোচনা কেউ করতে পারেনি। তো যাই হোক, এখন আমি ইতিহাস থেকে বর্তমানে আসি। ফখরুল ভাই, কোনো কিছুই করতে হবে না, আপনি এই যে আমার চেম্বারে আছে এই বাংলাদেশের সংবিধানটা মেনে চলেন, এবং সংবিধান মানবেন আপনার ইচ্ছা মতো কাটাছেঁড়া করা সংবিধান না। আপনার সংবিধান মানবেন
90-এর গণঅভ্যুত্থানে আমি এরশাদকে জায়েজ করছি না, অবৈধ সরকার ছিল। কলিমুল্লাহ স্যারের মনে থাকার কথা, আমি তখন কলেজে কেবল 87-তে শামসুর রহমানের নাম দৈনিক বাংলার প্রিন্টার্স লাইন থেকে প্রধান সম্পাদক হিসেবে এরশাদ কেটে দিয়েছিল, কারণ শামসুর রহমান সাহেব একটা স্বৈরাচার নিয়ে কবিতা লিখেছিল। এই প্রথম আমার জানা মতে, এর আগে হয়তো ছোটখাটো দিয়েছে, 31 জন বুদ্ধিজীবীর কনসেপ্ট আসলো, এবং আমরা তখন কলেজের ছাত্র, ওই বুদ্ধিজীবীর ফটোস্ট্যাটও এত অ্যাভেলেবল না। আমরা কষ্ট করে এক জায়গা থেকে গিয়ে ফটোস্ট্যাট করে ইউনিভার্সিটির কাছে এসে, আমি আমার কবি নজরুল কলেজের ছাত্র ছিলাম, ছাত্র ইউনিয়ন করতাম, আমরা বিলি করলাম। 31 জন বুদ্ধিজীবী সমালোচনা করেছিল। এই যে এক দর্শক, এটা বোধহয় সম্ভবত, আমার নামটা ভুল হলে মাফ করবেন, আমাদের মোবারক ভাই বোধহয় বাহরাইন থেকে, ঠিকই বলেছে, বাহরাইন থেকে মনির ভাই মার্জনা করবেন, ঠিকই বলেছে। বুদ্ধিজীবীরা কোথায়? মেঠো ভাষার দরকার নাই। এই বুদ্ধিজীবীরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের দলমত নির্বিশেষে গুটি কয়েক সুবিধাবাদী বাদে আর সব শিক্ষকরাই তো এরশাদকে অবৈধ বলেছিল। আজকে শিক্ষকদের মধ্যে এত দলাদলি কেন? আপনি শিক্ষকদের বাদ দেন, আমি যে প্রফেশনে আছি, এরশাদের সময় এরশাদ সাহেব হাইকোর্ট বিভক্ত করেছিল, বেঞ্চ করে দিচ্ছিল বিভিন্ন জেলায়। এরশাদ সাহেব সুপ্রিম কোর্ট বার অ্যাসোসিয়েশনকে টাকা অফার করেছিল 1 লক্ষ না 2 লক্ষ টাকা। বারের সভাপতি শামসুল হক চৌধুরী সাহেব বলেছিলেন, তোমার মতো অবৈধ শাসকের টাকা আমি নেব না। এবং আপনি আমাকে যে সংগঠনের পরিচয় দেন, আমি দর্শকদের জন্য উদ্দেশ্য করে বলি, আমার প্রিয় দর্শকদের, আমার ক্ষেত্র হচ্ছে, আমি একজন আইনজীবী, আমি এই মেধা বুদ্ধি মনন এগুলো চর্চা করে খাই। এই সুপ্রিম কোর্ট বারে যখন দলবাজি চলছে এবং বারের কনস্টিটিউশন প্রতিনিয়ত লঙ্ঘন করছে আওয়ামী লীগ সহ বিএনপিরও অনেক আইনজীবীরা, তখন আমরা সংবিধান সংরক্ষণ কমিটি 2021 সালে গঠন করে অন্তত সুপ্রিম কোর্টের সংবিধান রক্ষার লড়াইটা আমরা চালাচ্ছি। এবং আমাদের একটা অনুষ্ঠানে কলিমুল্লাহ স্যারও এসেছিল, স্যারের মনে থাকার কথা, যে পলিটিসাইজেশন অফ জুডিশিয়ারি সাপ্রেসিং দ্য ভয়েস অফ ডিসেন্ট। আমরা তো যে যার মতো কাজ করছি। আমি শেষ করি, 90-এর গণঅভ্যুত্থানে রক্ত দিয়ে তো আমরা একটা জায়গায় পৌঁছেছিলাম, সংবিধানে কোনো বিধানই ছিল না। মিলন ভাইয়ের মনে থাকার কথা, যদি ইতিহাস স্মৃতিভ্রষ্ট না হন উনি। হ্যাঁ, তো 90-এর গণঅভ্যুত্থানে কোনো বিধান ছিল না। সিটিং চিফ জাস্টিসকে অস্থায়ী রাষ্ট্রপতি হলো, মধুর সাহেব আগে কি এরশাদ সাহেব আগে রিজাইন দিল, মধুর সাহেব প্রেসিডেন্ট হলো, দেন মধুর সাহেব রিজাইন, এই ঘটনা। এবং 91-তে একটা তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন হলো। 94 থেকে মিরপুরে উপনির্বাচন, মাগুরার উপনির্বাচন, বিএনপি ব্যর্থ হলো সুষ্ঠু নির্বাচন করতে, ইতিহাসের ভাষণ শোনেন। এবং তদানীন্তন বিচারপতি আব্দুর রউফ, আমাদের কোনো বিচারপতি সফল হয়নি ইলেকশন কমিশনে গিয়ে, যে কারণে বিচারপতিদের প্রধান নির্বাচন কমিশনের চর্চাই উঠে গেছে, ঠিক করেছে, যদিও এখন প্রধান নির্বাচন কমিশনের গুলো আরো ওয়ার্স, যাক সেই প্রসঙ্গ পরে। আব্দুর রউফ সাহেব মাগুরা নির্বাচনের সময় পালিয়ে চলে আসলো, ইলেকশনই করতে পারলো না। শেখ হাসিনা যৌক্তিক আন্দোলন করলেন। 95 সালে উনি বলেছিলেন, আমি সারা জীবন তত্ত্বাবধায়ক সরকার চাই। মিলন ভাই, উটের মতো বালির মধ্যে মুখ গুজে সমস্যার সমাধান হবে না। আপনাকে স্বীকার করতে হবে, আপনার দলের ক্ষমতার উদগ্র বাসনা, লোভ, লালসা আজকে বাংলাদেশকে এই জায়গায় এনেছে। আপনি প্রতি 5 বছর 91 থেকে 96, 96 থেকে 2001, 2001 থেকে 2006 জরুরি আইন আসলো। এই 3 টার্মে কলিমুল্লাহ স্যার, মাহমুদ স্যার সবাই মনে করে দেখেন, মিলন স্যার, হাসিনা আপা, যে প্রত্যেক রেজিমের সবচেয়ে দুর্নীতিবাজ মন্ত্রীগুলো নির্বাচনে হারতো। আপনি খেয়াল করে দেখেন, কলিমুল্লাহ ভাই, আব্দুল সালাম তালুকদার হেরে যেত, আওয়ামী লীগের মহাসচিব সাধারণ সম্পাদক হেরে যেত। একটা তো স্পিড ব্রেকার আসতো, মানুষ তো একটু হলো ভয় পেত যে 5 বছর পর আমার ভোটে যেতে হবে। সে সবচেয়ে বেশি দুর্নীতিবাজ, সে ভয় পেত। সেটাও তো 2008-9 পরে আপনি যখন 1995 সালে বললেন সারা জীবন কেয়ারটেকার আমি চাই, 173 দিন হরতাল, প্রয়াত মহিউদ্দিন চৌধুরী 2 মাস চট্টগ্রাম বন্দর অচল রেখেছিল, বাস পুরানো হয়েছিল শত শত। তখন এটা মুক্তিযুদ্ধের পক্ষের আন্দোলন ছিল। আর এখন জনগণ যখন বলে আমার ভোটাধিকার দাও, তখন আমরা উন্নয়নের ফর্মুলা শুনি, আর উন্নয়ন দেখলাম বেনজির, মতিউর ইত্যাদি ইত্যাদি। আমি বলি, আমাদের শাসন ব্যবস্থা কি এত অকেজো যে একটার পর একটা দুর্নীতিবাজ হচ্ছে আমরা জানি না? আমি আমার শাসন ব্যবস্থাকে এত অকেজো বলতে নারাজ। আমি আমার রাষ্ট্র ব্যবস্থাকে এখনো শ্রদ্ধা ভরে স্মরণ করি।
কিন্তু আমরা সেই রাষ্ট্র ব্যবস্থাকে দলবাজের মধ্যে রেখেছি। শোনেন, মিলন ভাই বললেন, আমি ডাইরেক্ট বলি, কি ব্যবস্থা নিয়েছে বর্তমান সরকার? বেনজির গত 30 বছরে এরকম অ্যাপয়েন্টমেন্ট কেউ পায়নি। পুলিশ কমিশনার, ঢাকা মেট্রোপলিটনের, র্যাবের ডিজি, আইজিপি, গভর্নমেন্টের এসিআর বলে একটা শব্দ আছে না কলিমুল্লাহ ভাই, অ্যানুয়াল কনফিডেন্সিয়াল রিপোর্ট লেখে, ওসিটা এসপি লেখে, এসপিটা এসপি লেখে, এসপিটা ডিআইজি লেখে, অ্যাডিশনাল আইজি লেখে, আইজি লেখে, সেম অ্যাজ সিভিল প্রশাসনে। এগুলো কিচ্ছু না, আমরা জানতাম না। আমরা 4 জন এখানে, আপনি উপস্থাপক বাদ দিলাম, 4 জন বুকে হাত দিয়ে বলেন তো আমরা জানতাম না বেনজিরদের এই দুর্নীতি? মাহবুজ আনাম তো আমাদের কথা বলেছে যে তার কাছে তথ্য ছিল, সে সাহস করেনি ছাপানোর। যে দেশের সবচেয়ে সিনিয়র এডিটর, যার বাবা আওয়ামী লীগ করতো, আবুল মনসুর আহমেদ, সে যখন এই খবর ছাপাতে পায় না, কলিমুল্লাহ স্যার তখন একটা কৌশলী হতে পারে, আমি স্যারের এই কৌশলের জন্য ধন্যবাদ, যে আর কি বলবে স্যার, এটা হচ্ছে। কিন্তু উনি বলতে পারেন এটা তো বলতো না, মানে বের হতো না, যদি নিজেদের মধ্যে দ্বন্দ্ব না হতো, আমার আব্বার মুখে বের হতো না। শুনেন, আমার বাবার মুখে শুনেছি, আমি শিক্ষক, তার নামটা ভুলে গেছি, আমার জন্য মার্জনা করবেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের খুব ভালো একজন শিক্ষক, উনি রিকশালা, জোরে রিকশা চালিয়ে উনি পড়ে গেছে রিকশালার দোষে। তো তখন ওই স্যার রিকশার কাদার মধ্যে উঠে রিকশালাকে বলছে, তুমি বোধহয় এভাবে আমাকে না ফেললেও ফেলতে পারতে। কলিমুল্লাহ স্যাররা হচ্ছে ওই ধরনের সুশিক্ষিত ভদ্র মানুষ, মেঠো ভাষা বলতেও পারে, কিন্তু অনেক সময় অভিমান করে বলতে পারে। আমি ধরেন আইনের এমন জটিল ভাষা বলবো, কলিমুল্লাহ স্যার যদি একদিন অনুমতি দেন, কোনো দর্শক বুঝতে পারবে না, অনেক কঠিন কঠিন বাংলা শব্দ বলে। ফ্যাক্ট হচ্ছে মিলন ভাই, কোনো কিছু করতে হবে না, আল্লাহর হস্তে ক্ষমতার বাসনাটা ছেড়ে দেন, একটা 1 মাসকালীন সরকার গঠন করার সুযোগ করে দেন, ভোট করতে দেন, 3-4 টার্ম নির্বাচনী সরকার ব্যবস্থা থাক, জাতীয় পার্টির মতো গৃহপালিত বিরোধী দলও হবে না, পর্যাপ্ত যোগ্য বিরোধী দল হবে। আমাদের টকশোতে আমরা কথা বলছি না, আপনি বলেন তো আমরা কেউ কাউকে পার্সোনালি ডিসলাইক করি? অপেয়ারে প্রত্যেকে সম্মান করি না? আমরা তো এটাই চাই, আমরা তো এটাই। মাহমুদ ভাইয়ের প্রতি আমার তো পার্সোনাল কোনো রাগ নাই, মাহমুদ ভাইও আমার উপর নাই, আমার তো আওয়ামী লীগের প্রতি কোনো পার্সোনাল রাগ নাই, আমি বেরিয়ে উঠেছি আওয়ামী পরিবেশের মধ্যে। শেষ করবেন, আমরা শেষ করব। এই নেত্রী এসে বললেন বাবা মাকে হারিয়ে অসহায় হয়ে, আমার এখনো ইন্টারভিউ মনে আছে, পড়েছিলাম ছোটবেলায় সচিত্র সন্ধানীতে, যে 6 বছর পর দেশে এসে দেখি দেশ আজ বিধবাদের দেশ, মা বাপ হারা সন্তানদের দেশ, আমি এসছি ভোট আর ভাতের অধিকারের জন্য। কোথায় আজকে ভাত আর ভোটের অধিকার? কেন গুম হচ্ছে? আপনি বলেন বেনজিরকে আটকানোর কি ব্যবস্থা সরকার নিয়েছিল কালের কণ্ঠে রিপোর্টের পরও? কেউ, আমি জানি আপনার পক্ষে বলা কঠিন, আপনি সজ্জন মানুষ বলেই অনেকটা মানবিকভাবে বলেন, অনেক উগ্ররা আরো ডাইরেক্ট বলতো। কাজে আমার কথা হচ্ছে, কিছুই করতে হবে না, আপনি ক্ষমতার উদগ্র বাসনা ছেড়ে দেন, এই কলঙ্ক আর বহন করেন না, আওয়ামী লীগের পক্ষে মানায় না এই কলঙ্ক। উপায় হচ্ছে একটাই, ভোটের অধিকার দেন, জনগণকে নির্ধারণ করতে দেন কে কাকে সেবা করার সুযোগ দেবে। আপনি জোর করে সেবা নিচ্ছেন কেন, দিচ্ছেন কেন? আপনাকে কে দায়িত্ব দিয়েছে? আপনাকে কে দায়িত্ব দিয়েছে উন্নয়নের নামে লুটপাট করা? আপনার কোনো ম্যান্ডেট নেই, এই সরকারের কোনো জনরায় নাই, জনাদেশ নাই। সে কারণেই কোনো কিছুই করতে হবে না, সংবিধানের ধারায় ফিরে আসেন, এই সংবিধানই আমাদের রক্ষা করবে। এর জন্য নিউক্লিয়ার সায়েন্টিস্ট হতে হবে না, রকেট সায়েন্টিস্ট হতে হবে না। হ্যাঁ, 1 বছরের মধ্যে সব সমস্যার সমাধান হবে না নির্বাচিত সরকারের, প্রক্রিয়াটা চলতে দিতে হবে। এতদিন চলতে দিলে ফুলে ফেপে এই দুর্নীতি হতো না। একেবারে দুর্নীতিমুক্ত সমাজ, এটা ইউটোপিয়, কিন্তু নিয়ন্ত্রণে রাখা যায়, লুটপাট কমানো যায়। কোনো অবস্থাতেই এস আলমের 6000 কত কোটি টাকার ঋণ মওকুফ আর যাই হোক দুর্নীতির বিরুদ্ধে অভিযান চলাকে সাপোর্ট করে না, এটার সম্পূর্ণ বিপরীত। আমরা এস আলমরা কাদের ঘনিষ্ঠ, কাদের ক্যাশিয়ার, বাংলাদেশে থাকি, কথা নিজেরাই সেলফ রেস্টেইন হয়ে বলি। কলিমুল্লাহ স্যার আরো আমার চাইতে শার্প, যে কারণে উনি অন্য জগতে চলে যান, ঠিকই আছে, তাহলে স্যারেরও বিপদ হবে, আমাদেরও হবে, মাহমুদ ভাইয়েরও হবে। সবাইকে